বিয়ার, ওয়াইন, হুইস্কি, ভোদকা, মানে এত রকমের অ্যালকোহল, কিন্তু এগুলোর মধ্যে আসল তফাৎটা কি? হ্যাঁ, আর কোনোটা কি অন্যটার চেয়ে ভালো বা কম ক্ষতিকর? ঠিক তাই। আর সত্যি বলতে, অ্যালকোহল পানের কোনো নিরাপদ মাত্রা কি আদৌ আছে? আজ আমরা এমন একটি উৎসের গভীরে যাব যা অ্যালকোহলের পেছনের বিজ্ঞান আর তার বাস্তব প্রভাবকে একেবারে খোলামেলাভাবে তুলে ধরেছে। একদম। আর এই আলোচনাটা শুধু অ্যালকোহলের প্রকারভেদ বা ইতিহাস নিয়ে না, আমরা একটা সত্যিকারের জীবনের গল্পের মধ্যে দিয়ে দেখব কিভাবে বন্ধুদের সাথে মজা করে শুরু করা একটা অভ্যাস একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। এর পেছনের বিজ্ঞান, শরীরের প্রভাব। আর সমাজে এর কি মারাত্মক পরিণতি হতে পারে সেই সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসের ওপর ভিত্তি করে অ্যালকোহল নিয়ে যে ধারণাগুলো চলে আসছে সেগুলোর আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করা। চলুন তাহলে সেই গল্পটা দিয়েই শুরু করা যাক। গল্পের ছেলেটির নাম অমিত। অমিত। ছোটবেলায় সে ছিল একেবারেই যাকে বলে আদর্শ ছেলে। পড়াশোনায় দারুণ, বাবা মায়ের কথা শোনে, আর যারা মদ খেত তাদের দেখলেই ঘৃণা করত। ভাবতো এরা কি অদ্ভুত লোক। একদম। কিন্তু কলেজে ওঠার পর সব বদলে গেল। নতুন বন্ধু, নতুন পরিবেশ, আর সেলিব্রেশনের নামে প্রথমবার অ্যালকোহলের স্বাদ নিল সে। আর এখান থেকেই কিন্তু গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। যেটা ছিল শুধু মাঝে মাঝে উদযাপনের একটা অংশ, সেটা ধীরে ধীরে প্রতি সপ্তাহের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। আর বন্ধুরা তো তাকে বাহাবা দিত, তাই না? হ্যাঁ, বন্ধুরা তার মদ্যপানের ক্ষমতা দেখে প্রশংসা করত। বলতো, দেখ অমিত কেমন জলের মতো ভদকা খেয়ে নেয়। এই প্রশংসা বা যাকে বলে সোশ্যাল ভ্যালিডেশন তাকে আরও উৎসাহিত করত। এটা একটা ক্লাসিক উদাহরণ যেখানে সামাজিক স্বীকৃতি একটা আসক্তির প্রথম ধাপ হিসেবে কাজ করে। তারপর জীবনে একটা বড় ধাক্কা এলো। প্রেমিকা তাকে ছেড়ে চলে যাওয়ার পর সেই দুঃখ ভোলার জন্য অমিত প্রায় রোজই মদ খেতে শুরু করল। পড়াশোনার তো 12টা বেজে গেল। কিন্তু সে একটা জিনিস খেয়াল করল, কি? যে মদ খেলে কিছুক্ষণের জন্য তার সব টেনশন, সব দুঃখ যেন উবে যায়। একটা অদ্ভুত শান্তি লাগে। হ্যাঁ, এই অনুভূতির কারণটা কি? এর পেছনে একটা সোজা সাপটা বৈজ্ঞানিক কারণ আছে। ভাবুন, আমাদের মস্তিষ্কে দুটো সুইচ আছে। একটা গো সুইচ, যার নাম গ্লুটামেট, যেটা আমাদের সজাগ রাখে, চিন্তা করতে সাহায্য করে। আচ্ছা। আর একটা স্টপ সুইচ, যার নাম গ্যাবা, যেটা আমাদের শান্ত করে, রিল্যাক্স করায়। গো আর স্টপ বেশ সহজ। অ্যালকোহল যেটা করে সেটা হলো এই স্টপ সুইচটাকে জোরে চেপে ধরে আর গো সুইচটাকে নিস্তেজ করে দেয়। ও আচ্ছা, এই কারণেই তাহলে 2-1 পেগ খাওয়ার পর টেনশন কমে যায়, কথা জড়িয়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে আসে। ঠিক তাই। আর এর সাথে মস্তিষ্ক থেকে ডোপামিন বের হয়, যা আমাদের আনন্দের অনুভূতি দেয়। কিন্তু আসল সমস্যাটা হয় এর পরে। পরে মানে? এই সাময়িক স্বস্তির 6-8 ঘন্টা পর, যখন অ্যালকোহলের প্রভাব কেটে যায়, তখন টেনশন আর হতাশা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে। তখন মস্তিষ্ক আবার সেই শান্তির অনুভূতিটা চায়। আর তখন একই অনুভূতি পেতে আরও বেশি অ্যালকোহলের প্রয়োজন হয়। অমিতের ক্ষেত্রেও তো এটাই হয়েছিল, তাই না? একদম। যা এক প্যাগে শুরু হয়েছিল তা বোতলে গিয়ে ঠেকেছিল। এই ব্যাপারটা কেন হয়? ব্যাপারটা অনেকটা কানের কাছে খুব জোরে গান শোনার মতো। প্রথমবার শুনলে যতটা জোরে লাগে, রোজ শুনতে থাকলে মস্তিষ্ক ওই আওয়াজে অভ্যস্ত হয়ে যায়। তখন একই অনুভূতি পেতে ভলিউম বাড়াতে হয়। মানে টলারেন্স তৈরি হয়ে যায়। একদম। অ্যালকোহলের ক্ষেত্রেও তাই। মস্তিষ্ক গাবা আর ডোপামিনের এই কৃত্রিম বন্যায় অভ্যস্ত হয়ে পড়ে। তাই একই শান্তি পেতে আগের চেয়ে বেশি অ্যালকোহল লাগে। একেই বলে টলারেন্স তৈরি হওয়া। অমিতের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে খিটখিটে হয়ে ওঠে, স্ত্রীর গায়ে পর্যন্ত হাত তোলে। শেষে তার পরিবার তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উফ। এটা ভাবলে অবাক লাগে যে যে পদার্থটা এত ধ্বংস ঘটাতে পারে সেটা কিন্তু কোনো নতুন রাসায়নিক আবিষ্কার নয়। এটা হাজার হাজার বছর ধরে আমাদের সভ্যতার অংশ। এর ইতিহাসটা আসলে কোথায় শুরু? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এর ইতিহাস মানুষের সভ্যতার থেকেও পুরনো। বিজ্ঞানীরা একটা থিওরি দিয়েছেন, নাম ড্রাঙ্কেন মাঙ্কি হাইপোথিসিস। ড্রাঙ্কেন মাঙ্কি? মাতাল বাদর? হ্যাঁ, ধারণা করা হয় লক্ষ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষেরা, মানে মানুষ আর বানরের কমন অ্যানসেস্টাররা, গাছে অতিরিক্ত পেকে যাওয়া ফল খেত। এই ফলগুলোতে প্রাকৃতিক গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হতো। আচ্ছা,
আমরা সবাই জানি যে ফার্মেন্টেশন থেকেই অ্যালকোহল হয়, কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই প্রাকৃতিক অল্প অ্যালকোহলের ফল থেকে আজকের দিনের 40-50% অ্যালকোহলের হুইস্কি বা ভোডকা কিভাবে তৈরি হলো। ভিত্তিটা কিন্তু একই, শর্করা আর ইস্ট। যখন ইস্ট শর্করাকে খায় তখন অ্যালকোহল তৈরি হয়। আঙুর থেকে ওয়াইন, শস্য থেকে বিয়ার। কিন্তু এই প্রক্রিয়ায় তো খুব বেশি অ্যালকোহল তৈরি করা যায় না। না, বড়জোর 15-17%। এর বেশি হলে ইস্ট নিজেই মরে যায়। কড়া মদ তৈরির জন্য এলো ডিস্টিলেশন বা পাতন প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে? খুব সহজ বিজ্ঞান। জল আর অ্যালকোহলের স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট আলাদা। অ্যালকোহল 78 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয় আর জল 100 ডিগ্রিতে। ওহ, আচ্ছা। তো ফার্মেন্টেড পানীয়কে গরম করলে অ্যালকোহল আগে বাষ্প হয়ে উড়ে যায়। সেই বাষ্পকে ধরে ঠান্ডা করলেই অনেক বেশি ঘনত্বের অ্যালকোহল পাওয়া যায়। বিয়ার ডিস্টিল করে হুইস্কি, ওয়াইন থেকে ব্র্যান্ডি এইভাবেই তৈরি হয়। কিন্তু এতে তো বিপদও আছে নিশ্চয়ই। মারাত্মক বিপদ আছে। এই প্রক্রিয়ায় ইথানলের সাথে মিথানল নামে আরেক ধরনের অ্যালকোহলও তৈরি হতে পারে। এটা ভয়ঙ্কর বিষ। মিথানল? হ্যাঁ, বিষাক্ত মদের খবরগুলো তো হ্যাঁ। এই মিথানলের কারণেই হয়। সামান্য পরিমাণেও এটা মানুষকে অন্ধ করে দিতে পারে বা মেরেও ফেলতে পারে। এটা তো গেল তৈরির প্রক্রিয়া, কিন্তু আমার সবচেয়ে অবাক লাগে এটা ভেবে যে একটা সামান্য পানীয় কিভাবে আমাদের পুরো আচরণ, আমাদের চিন্তাভাবনা বদলে দেয়। শরীরে ঢোকার পর ঠিক কোন জাদুতে এই পরিবর্তনটা হয়? জাদু নয়, পুরোটাই কেমিস্ট্রি। অ্যালকোহল পেটে যাওয়ার পর তার বেশিরভাগটাই, প্রায় 80% ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন থেকে সরাসরি রক্তে মিশে যায়। এই কারণেই কি খালি পেটে খেলে নেশা খুব তাড়াতাড়ি হয়? ঠিক তাই, কারণ অ্যালকোহল দ্রুত ক্ষুদ্রান্ত্রে পৌঁছে যায়। খাওয়ার আগে কিছু খেয়ে নিলে প্রক্রিয়াটা একটু ধীর হয়। আচ্ছা। কারণ তখন পাকস্থলিতে থাকা খাবার অ্যালকোহলকে বেশ কিছুক্ষণ আটকে রাখে, ফলে সেটা ধীরে ধীরে রক্তে মেশে। রক্তে মেশার পর অ্যালকোহল সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু এর প্রধান যুদ্ধক্ষেত্র হল দুটো জায়গা: লিভার আর মস্তিষ্ক। একদম। লিভার আমাদের বডিগার্ডের মতো। সে অ্যালকোহলকে শরীর থেকে বের করার জন্য কাজ শুরু করে দেয়। প্রথম ধাপে একটা এনজাইম অ্যালকোহলকে ভেঙে অ্যাসিটালডিহাইড নামে একটা পদার্থ পরিণত করে। অ্যাসিটালডিহাইড? আর এই অ্যাসিটালডিহাইড একটা বিষাক্ত পদার্থ, ফর্মালডিহাইডের মতোই টক্সিক। এক মিনিট, তার মানে হ্যাংওভার আসলে ডিহাইড্রেশন বা ক্লান্তির ফল নয়? এটা আক্ষরিক অর্থেই শরীর একটা বিষাক্ত পদার্থকে ভাঙার জন্য যুদ্ধ করছে। ঠিক ধরেছেন। পরের দিন সকালে যে ভয়ঙ্কর মাথা যন্ত্রণা, বমি ভাব বা দুর্বলতা, এই পুরো অনুভূতিটা একটা মিনি পয়জনিংয়ের এফেক্ট। অবিশ্বাস্য। এরপর লিভার দ্বিতীয় ধাপে আরেকটা এনজাইম দিয়ে ওই বিষাক্ত অ্যাসিটালডিহাইডকে ভেঙে একটা নিরীহ পদার্থে পরিণত করে, যা জল আর কার্বন ডাইঅক্সাইড হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাংওভার শেষ হওয়ার মানে হল লিভার তার লড়াইটা জিতেছে। কিন্তু লিভারের তো একটা ক্ষমতা আছে, তাই না? সে তো আর আনলিমিটেড কাজ করতে পারে না। পারে না। আমাদের লিভার ঘন্টায় মোটামুটি এক স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক মানে 10-14 গ্রাম অ্যালকোহল প্রসেস করতে পারে। কেউ যদি এর চেয়ে দ্রুত পান করে তাহলে লিভার পেরে ওঠে না। আর তখন রক্তে অ্যালকোহলের মাত্রা বাড়তে থাকে আর সেটা সোজা মস্তিষ্কে গিয়ে আঘাত করে, আর তখনই নেশা হয়। ঠিক আছে, এবার কিছু প্রচলিত ধারণা নিয়ে কথা বলা যাক, যেগুলো আমরা প্রায় শুনি। যেমন রেড ওয়াইন হার্টের জন্য ভালো। আমি এটা লক্ষবার শুনেছি। এটা কি সত্যি? অ্যালকোহল থেকে নয়। কেউ যদি সরাসরি আঙুর খায় বা আঙুরের রস পান করে তাহলে সেই একই অ্যান্টিঅক্সিডেন্ট পাবে অ্যালকোহলের ক্ষতিটা ছাড়াই। মানে সামান্য উপকারের চেয়ে ক্ষতি অনেক বেশি? অনেক গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO পরিষ্কারভাবে বলেছে অ্যালকোহল পানের কোনো নিরাপদ মাত্রা নেই। এক ফোঁটাও ঝুঁকির কারণ হতে পারে। আরেকটা ধারণা হলো বিয়ার বা ওয়াইন তো সফট ড্রিঙ্কস, হুইস্কি বা ভডগার মতো করা নয়, তাই এগুলো অতটা ক্ষতিকর না। আমাদের শরীর কিন্তু বিয়ার, ওয়াইন বা হুইস্কির মধ্যে তফাৎ বোঝে না। সে শুধু একটা জিনিসকেই চেনে, ইথানল। তাই নাকি? হ্যাঁ, এক ক্যান স্ট্রং বিয়ারে, এক গ্লাস ওয়াইনে আর হুইস্কির একটা ছোট পেগে প্রায় একই পরিমাণ শুদ্ধ অ্যালকোহল থাকে। তাই বিয়ার বা ওয়াইনকে নিরাপদ ভাবাটা একটা বিরাট বড় ভুল। আর শীতকালে শরীর গরম রাখার জন্য মদ্যপানের যে ধারণাটা, ঠান্ডা জায়গায় তো এটা খুব চলে। এটাও একটা বিপজ্জনক ভুল ধারণা।
অ্যালকোহল খেলে আমাদের ত্বকের রক্তনালীগুলো প্রসারিত হয়, তাই ত্বকের রক্ত চলাচল বেড়ে যায় আর আমাদের গরম লাগে। কিন্তু এটা একটা ধোঁকা। ধোঁকা মানে? ব্যাপারটা অনেকটা শীতকালে ঘর গরম করার জন্য ঘরের সব দরজা জানালা খুলে দেওয়ার মতো। এতে ঘরের ভেতরের জমানো তাপ দ্রুত বাইরে বেরিয়ে যায়। একইভাবে অ্যালকোহল খেলে শরীরের ভেতরের তাপমাত্রা বা কোর বডি টেম্পারেচার আসলে কমে যায়। যা হাইপোথার্মিয়ার ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ঠিক তাই। তার মানে অ্যালকোহলের প্রভাব শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমরা অমিতের গল্পেও দেখেছি কিভাবে তার আচরণ বদলে গিয়েছিল, সে হিংস্র হয়ে উঠেছিল। আর এটা শুধু অমিতের একার গল্প নয়, উৎসটি একটি ভয়ঙ্কর পরিসংখ্যান দিচ্ছে। যে পরিবারের স্বামী মদ্যপান করে সেখানে গার্হস্থ্য হিংসার সম্ভাবনা সাধারণ পরিবারের থেকে ৩ গুণ বেশি। ৩ গুণ? হ্যাঁ, এর সাথে আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে হওয়া দুর্ঘটনা, যেখানে হাজার হাজার নিরীহ মানুষ মারা যায়। আর এর প্রভাব তো পরের প্রজন্মের উপরও পড়ে। অবশ্যই, যে শিশুরা মদ্যপ বাবা মায়ের সংসারে বড় হয় তার একটা বিষাক্ত পরিবেশে বড় হয়। হয় তারা নিজেরা মারধরের শিকার হয়, নয়তো বাবা মায়ের মধ্যে মারামারি দেখে। এই মানসিক আঘাতের ফলে তাদের মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা এবং বড় হয়ে নিজেরাও আসক্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। একটা চক্রের মতো চলতে থাকে। এই আসক্তির চক্র বা ভিশিয়াস সাইকেল থেকে বের হওয়াটা এত কঠিন কেন? কেন মানুষ ছাড়তে চেয়েও ছাড়তে পারে না? কারণ অ্যালকোহল আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার ব্যবস্থাকে হাইজ্যাক করে ফেলে। ডোপামিন আর এন্ডোরফিনের কারণে মস্তিষ্ক ভাবতে শুরু করে যে আনন্দ পাওয়া বা টেনশন কমানোর এটাই সবচেয়ে সহজ আর দ্রুত উপায়। আর শরীরও এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এমনভাবে নির্ভরশীল হয়ে পড়ে যে একটা সময় পর স্বাভাবিক কাজ করার জন্যই অ্যালকোহলের প্রয়োজন হয়। এটাকে বলে অ্যালকোহল ডিপেন্ডেন্স সিন্ড্রোম। আর তখন যদি কেউ হঠাৎ করে মদ ছেড়ে দেওয়ার চেষ্টা করে? তখন শরীর বিদ্রোহ করে। হাত কাঁপা, প্রচণ্ড ঘাম, উদ্বেগ, অনিদ্রা, এমনকি হ্যালোসিনেশন পর্যন্ত হতে পারে। এগুলোকে বলে উইথড্রল সিম্পটম। ভয়ঙ্কর ব্যাপার। আর এই ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ আবার মদ খেতে বাধ্য হয়। এটা একটা অত্যন্ত বিপজ্জনক ফাঁদ, যেখান থেকে একা বেরোনো প্রায় অসম্ভব। তবে আসার কথা হলো এই চক্র ভাঙা সম্ভব। গল্পের শুরুতে আমরা যে অমিতের কথা বলছিলাম, তার পরিবার যখন তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকে বদলানোর জন্য শেষ একটা সুযোগ চায়। আর তার পরিবার তখন অ্যালকোহলিক্স অ্যাননিমাস বা AA এর সাহায্য নেয়। হ্যাঁ। আজ 10 বছর হয়ে গেছে। অমিত এখন সম্পূর্ণ সুস্থ এবং একজন সফল উদ্যোক্তা। তার গল্পটা আমাদের এটাই শেখায় যে সঠিক সাপোর্ট আর নিজের প্রবল ইচ্ছা থাকলে এই ভয়ঙ্কর আসক্তি থেকেও বেরিয়ে আসা যায়। সবচেয়ে জরুরি ধাপ হল সমস্যাটাকে স্বীকার করা। এবং সাহায্য চাইতে লজ্জা না পাওয়া, কারণ বেশিরভাগ মানুষ তো এটাই মানতে চায় না যে তাদের কোনো সমস্যা আছে। সবশেষে এই উৎসের একটি তথ্য আমাকে সত্যিই নাড়িয়ে দিয়েছে। অনেক গ্রাম এবং বস্তি এলাকায় নাকি বিশুদ্ধ পানীয় জলের চেয়ে অ্যালকোহল অনেক বেশি সহজলভ্য। এবং এটা একটা খুব গভীর প্রশ্ন তুলে দেয়, তাই না? হ্যাঁ। যখন বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি জিনিস অর্থাৎ জলের চেয়ে সমাজের জন্য এত ক্ষতিকর একটা পদার্থ বেশি সহজে পাওয়া যায়, তখন এটা আমাদের সামাজিক অগ্রাধিকার আর ব্যবস্থা নিয়ে কি বলে? এই প্রশ্নটাই আজ শ্রোতাদের ভাবার জন্য রইল।